নমস্কার। আজ আপনাদের সঙ্গে আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমার আসা যাওয়ার পথে একবার একটা মন্দির তৈরি হতে আরম্ভ হলো। তো মনে মনে ভাবতে লাগলাম যে এটা কি মন্দির? প্রায় ৭-৮ মাস লাগলো সেই মন্দির তৈরি হতে। মন্দিরটা যখন তৈরি হয়ে গেল, তখন একবার গেলাম, গিয়ে দেখি যে তার ভেতরে শিরডি সাই বাবার মূর্তি বসেছে। তা আমি ভাবলাম যে আগে তো এখানে কোনোদিনও ছিল না, একটা নতুন মন্দির হলো। তো সব জিজ্ঞেস করলাম, করাতে বললো না, এখানে ৪ বার করে আরতি হয়, সকাল, দুপুর, সন্ধে, রাত্রি। তা বাড়িতে এসে আমি বললাম, বলাতে ঘরে বললো যে না, চলো তাহলে আমরাও একবার দেখে আসি। তা দেখতে গেলাম। দেখতে গিয়ে সন্ধ্যা আরতিটা আমরা ওখানে অ্যাটেন্ড করলাম। তো সন্ধ্যা আরতি করে আসার পরে তারপরে ভাবলাম যে না, প্রতি বৃহস্পতিবারে ওখানে ভালো করে আরতি হয়। তো সন্ধ্যা আরতিতে আবার বৃহস্পতিবারে যেতে লাগলাম। তারপরে ঝড় বৃষ্টি হলেও তারপরে একটা কীরকম একটা মনের ভেতরে এসে গেল বাবার প্রতি ভক্তি, যে আমরা প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলায় সন্ধ্যা আরতিতে যেতাম। এইরকম করতে করতে আবার মনে হলো যে না, রাত্রিরের একটা সেজ আরতি বলে, রাত্রির আরতিটা, তো সেটাও দেখব। তো আমরা গিয়ে সে সেজ আরতিও অ্যাটেন্ড করলাম। এরকম করতে করতে বাবার প্রতি একটা মনে ভক্তি এসে গেল। তা এইভাবেই একবার আমার বাইরে এক জায়গায় ট্যুর পড়লো। তো সেখানেতে ফেরার পথে যখন আমি বাড়ি ফিরব, তো এসিতে আপনার একটা ফার্স্ট ওয়েটিং লিস্ট পেলাম। আমি যে ওয়েটিং লিস্ট 1, তো এতে পাবো কি না। তা আমাকে ওখানেতে কাউন্টারে বললো যে অসুবিধা কিছু নেই, ওয়েটিং লিস্ট 1 পেয়ে যাবেন। তা আমি এসে যথারীতি ট্রেনে চড়লাম। চড়ে দেখলাম যে সেই ওয়েটিং লিস্ট 1-কে 1 আছে, সে আর কনফার্ম হয়নি। তো আমি আর কি করব, তখন বসে আছি কেবিনের ভেতরে, এখানে ভেতরে তো ঢুকতে দেবে না, বাইরে দাঁড়িয়ে আছি। আর বাবার সত্যচিত বলে একটি বই আছে, সে বইটা নিয়ে পড়তে লাগলাম। এমন সময় এক টিটি এলেন, এসে আমাকে বলছে যে তুমি এখানে কি করছো? আমি বলছি না, এরকম আমার ওয়েটিং লিস্ট 1, তো আমার তো সিট নেই, এই জন্য বাইরে ওয়েট করছি। বলো যে সে কি? আমি হ্যাঁ, এরকম ব্যাপার। বলো এসো আমার সঙ্গে। তা ওনার সাথে গেলাম। গিয়ে আমাকে বললেন যে এই সিটটায় শুয়ে পড়ো। তা আমি একটা সিট দিলেন আমাকে এসির ভেতরে, আমি সাথে শুয়ে পড়লাম। রাত্রিরে আর কোনো টিটি আসে না, কেউ নেই। তাই মনে হয় সকালবেলা উঠে ভাবলাম যে বাবা কী হলো। আমাকে হঠাৎ এসে তারপরে সেই টিটিকে খুঁজলাম আমি অ্যালার্ট করার জন্য, তা অ্যালার্ট তো করেনি, এমনি শুতে দিয়ে চলে গেল। তা আমি শুয়ে সেইভাবেই চলে এলাম। তো এইভাবে আরেকবার আমার বাইরে গিয়েছিলাম এক জায়গায়, বিজয়ওয়াড়া বলে। তো ওখানেতে কাজ করার ছিল অফিসের কাজকর্ম শেষ করে সেদিন এত প্রচণ্ড গরম যে মানে থাকা যাচ্ছে না। মনে মনে ভাবছি যে হে বাবা, যদি একটু বৃষ্টি হতো সাইরাম, তাহলে খুব উপকার হতো, অন্তত এই গরম থেকে বাঁচা যেত। এই ভেবে ভেবে আমি স্টেশন থেকে ফিরছি। ফেরার পথে বেশ খানিকটা আসার পরই দেখি আস্তে 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 কালো ঘন মেঘ হঠাৎ থেকে কোথা থেকে দেখা গেল। এটা মে জুন মাসের কথা বলছি, মানে যখন বৃষ্টি হওয়ারই কথা নয়। তো আমি তাকিয়ে দেখলাম ওপর দিকে যে না, ঘন মেঘ একেবারে। হোটেল পর্যন্ত আর পৌঁছাতে পারলাম না, তার আগেই জোরে বৃষ্টি নেমে গেল। তো আমার বাবার প্রতি একটা মনে এমন ভক্তি এলো যে আমার চোখ দিয়ে জল এসে গেল। হ্যাঁ বাবা, তোমাকে আমি বললাম, আর তুমি সত্যি সত্যি এত জোরে বৃষ্টি করিয়ে দিলে, চারিদিক ঠান্ডা হয়ে গেল। তো আমার ছিলাম সেটা দাঁড়িয়ে আমি 1 টাউনে, 2 টাউনে, কিন্তু আমার যাওয়ার ছিল 1 টাউন। তো বৃষ্টি থামার পর তারপরে আমি আস্তে আস্তে করে 1 টাউনে গেলাম। বিজয়ওয়াড়া 1 টাউন 2 টাউন করে ভাগ করা আছে। তো ওখানে 1 টাউনে গিয়ে রাত্রিটা কোনো রকম খুব সুন্দর ঠান্ডা হাওয়া,
ওইভাবেই দিন কাটালাম। তারপরে দুদিন কাজ টাজ করে আবার বাড়ি ফিরলাম। এইভাবেই আমার জীবনে আরও অনেক অনুভূতি বাবার প্রতি। একবার বাবার মন্দিরে আমি প্রসাদ চাপাবো বলে ছেলের এক পরীক্ষা ছিল। পরীক্ষায় আমাদের যদি ক্লাস টুটা ভালো করে পাস করে যায় তাহলে বাবার একটা মন্দিরে প্রসাদ চাপাবো। তো ছেলে খুব ভালো রেজাল্ট করলো বাবার কৃপায়। তারপরে আমরা মন্দিরে গিয়ে প্রসাদ চাপাবো বলে সব জিনিসপত্র যা যা বললো মন্দির থেকে সেগুলো সব কিনে কেটে দিয়ে এলাম। পরের দিন হচ্ছে বৃহস্পতিবার, দুপুরবেলায় বাবার প্রসাদ চাপানো হবে। তা আমি সবাইকে যথারীতি আমার জানাশোনা যতজন ছিল সবাইকে বলেছি যে পরের দিন বৃহস্পতিবার বাবাকে একটা প্রসাদ চাপাবো, তো তোমরা মন্দিরে চলে এসো। তো আমরা 12টায় প্রসাদ চাপানো হয়। তো 11টা নাগাদ আমরা গিয়ে যখন আমি পৌঁছালাম আমার ছেলেকে নিয়ে বউকে নিয়ে, তখন দেখলাম যে কোথাও কিছু নেই, রান্না বান্না কিছু নেই, কোথাও কিছু নেই, প্রসাদ তৈরি হচ্ছে না। আমি গিয়ে তো অবাক, আমরা সব বোনাস করেছে, এত লোক তো ডেকে দিয়েছি আর এদিকে ঠাকুরের প্রসাদও রান্না হয়নি, কিছু নয়। সঙ্গে সঙ্গে ওখানকার ব্রাহ্মণকে আমি ফোন করলাম। ফোন করে জানতে পারলাম যে আরে আপনি তো রাত্রিরে বলেছেন। আর আমি তো রাত্রিরে বলিনি, আমি তো বলেছিলাম সব দুপুরবেলায়। তো বলছি ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে রাঁধুনিকে ফোন করে, রাঁধুনি চলে আসে। রাঁধুনি আসার পরে সে আবার দুটি লোককে জোগাড় করে, দুটো লোক জোগাড় করে তিনজনে মিলে রান্নায় হাত লাগায়। তো আমি মনে মনে ভাবছি যে দুপুরে বাবাকে আর প্রসাদ চাপানো হবে না, এই করতে করতে বেলা 1:30 2 বেজে যাবে, আর বাবার তো প্রসাদ তো আর চাপানো যাবে না। এমন সময় এক বিধবা ভদ্রমহিলা, মাথায় পুরো কাপড়, মুখটা দেখা যায় না, সে এসে হাজির হলো মন্দিরে। মন্দিরে যখন হাজির হলো তারপরে 1 ঘন্টার ভেতরে, বিশ্বাস করবেন না, ভাত, ডাল, নবরত্ন বলে তরকারি, বেগুনি, চাটনি, পায়েস, সব রকম পাঁপড়, সব রকম রান্না হয়ে গেল 1 ঘন্টার ভেতরে। অবিশ্বাস্য ব্যাপার। তো আমি ভাবলাম যে বাবা, এ তো মিরাকেল একেবারে। তা ওখানে ব্রাহ্মণ যে ছিল বলে যে সত্যি তো, এত তাড়াতাড়ি তো রান্না হয় না 1 ঘন্টার ভেতরে। 1 ঘন্টার ভেতরে হয়ে যাওয়ার পরেই বাবাকে সে প্রসাদ চাপানো হলো। আমি শুধু মনে মনে ভাবছিলাম যে এত করে আমি বাবার জন্য ইয়ে করলাম, আর বাবাই যদি না খেলো প্রসাদ তাহলে আর কী করে হয়। তো এটা আমি ভাবলাম যে এটা সাই বাবারই কোনো কৃপা হবে। তো যতক্ষণ সেই ভদ্রমহিলা বসেছিল ততক্ষণ সব রান্না বান্না কমপ্লিট হয়ে প্রসাদ চাপানো হয়ে গেল। তারপরে আমি ভদ্রমহিলাকে বললাম যে আপনি তাহলে এবার বসে খেয়ে নিন। বললো উনি বলছেন কি না, যতক্ষণ না সবার খাওয়া হবে ততক্ষণ আমি খাবো না। আমি যে ঠিক আছে, আপনার যেরকম ইচ্ছা। তো সবার যখন খাওয়া হয়ে গেল তারপরে আমি বললাম যে তাহলে এবারে আসুন, আপনি বসুন। তো কিছুতেই মুখের ঢাকা আর উনি খুলছেন না, নাক থেকে নিচেটা দেখা যাচ্ছে। এখন আমি পরিবেশন করছিলাম আর মনে মনে ভাবছি যে দেখতে সেই যেন বাবার মূর্তিতে যেমন দেখতে নাকটি মুখটি অবিকল সেরকম। তা আমি এলাম যে না, হতে পারে আর কেউ। তো তখন তো আর কিছু বুঝিনি। তারপরে সব ওনাদের খাওয়ালাম, খাওয়ানোর পরে উনি সেই যে কোথায় যেন উপে গেলেন, আর আমি আর দেখতে পাইনি তাকে। ব্রাহ্মণ যে ছিল ওই মন্দিরে, সে বলছে যে দেখুন, আমার কিন্তু মনে হচ্ছে এটা বাবা নিজে এসেছিলেন। আপনি যে এত করে বললেন যে প্রসাদ তৈরি হচ্ছে আর বাবা খেতে পাবে না, তাই বোধহয় উনি নিজে স্বয়ং এসেছিলেন। পরের দিন যখন আমি আমার সেই বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলো, ওরা আমাকে জিজ্ঞেস করছে, বলছে আমরা যখন গেলাম তখন তো রান্না চাপানো হয়েছিল, আর কি করে হলো এটা। আমি বললাম সব ব্যাপার, বলার পরে বলছে যে হতে পারে যে বাবা এরকম তো আসেন, তো সেই রকমই হয়তো বাবা এসে এটা কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন। তো এরকম অনুভূতি জীবনে আরও অনেক।
এটা অবিশ্বাস্য, অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু তাও মানে নিজে না অনুভব করলে এগুলো ঠিক বোঝা যায় না। এই রকম অনুভূতি আমার জীবনে অনেক ঘটলো গত বেশ কয়েক বছর ধরে। বাবার স্মরণে জগৎ থেকে গেলাম তবে থেকে, তারপরে একবার আমরা গেলাম শিরিডি সাই দর্শন করতে। ওখানে গিয়ে মাথা ঠুকে সব বললাম এই ঘটনা, ছেলে যেন ভালো ইঞ্জিনিয়ারিং পেয়ে যায়। ছেলে সত্যি সত্যি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেল এবং সে সুন্দরভাবে পাস করে বেরিয়ে গেল। সেটা দেখে আবার আরেকবার মন্দিরে চাপালাম ভোগ। এইভাবে অনুমতি অনেক। এবারে আপনাদের এটা হয়তো বিশ্বাস হবেও নাও হতে পারে, কিন্তু যারা যারা একবার শিরডি সাইয়ের স্মরণে গেছেন তাদের কিন্তু অনেক অনুভূতি তারা পেয়েছে। তো আপনারাও যদি কোনোদিনও সময় পান একবার শিরডি সাই যাবেন, একবার দর্শন করে আসবেন, মনটা ভরে যাবে। কিন্তু প্রথম দর্শন যেই যাক তার চোখ দিয়ে জল আসেই আসে। আমরাও যখন প্রথম গিয়েছিলাম, যাওয়াতে প্রথম দর্শন করে চোখ দিয়ে জল এসে গেছিল। আমি আর আরতি গাইতে পারিনি, কেঁদেছিলাম বসে বসে। এইভাবে আমার ছেলের বন্ধু, সেও বলল যে হ্যাঁ আঙ্কেল, আমিও যখন গিয়েছিলাম তখন আমিও আর কিছু করতে পারিনি, আমার খালি চোখ দিয়ে জল এসছে। আমি তখন দেখলাম যে না, এইভাবে অনেকেই বলল। আমার যে বাবার এটা কৃপা, তাছাড়া আর কিছুই নয়। আপনারাও যদি সময় পান একবার একবার যাবেন, গিয়ে শিরডি সাই একবার দর্শন করে আসবেন। এইভাবে অনুভূতি আরও এরপরে আরেকবার বলবো আপনাকে। আমার জীবনের অনেক এরকম ঘটনা ঘটেছে। নমস্কার।